আজকের আলোচনাটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ নিয়ে। আমরা চেষ্টা করব গল্পটা সহজ করে বলতে, মানে একজন ছাত্র বা ছাত্রী যাতে সহজে বুঝতে পারে সেভাবে। হ্যাঁ, মানে গল্পটা তো দারুণ। শুরুতেই আমরা দেখি স্কটল্যান্ডের এক বীর সেনাপতি ম্যাকবেথ, রাজার আত্মীয় উনি, আর সবেমাত্র একটা বিদ্রোহ দমন করে ফিরেছেন। বেশ সম্মানিত একজন ব্যক্তি। ঠিক। আর গল্পটা জমে ওঠে যখন ম্যাকবেথ আর তার বন্ধু ব্যাংকো যুদ্ধক্ষেত্র থেকে ফিরছেন। হ্যাঁ, ফেরার পথে ওদের দেখা হয় তিনজন অদ্ভুত মহিলার সাথে। মানে মহিলা ঠিক বলা যায় না, মুখে দাড়ি, আসলে ওরা ডাইনি। আর চারপাশের আবহাওয়াটাও কেমন যেন থমথমে, ঝড়র বৃষ্টি, বাজ পড়ছে, একটা অশুভ ইঙ্গিত, তাই না? একদম, শুরুতেই পরিবেশটা তৈরি করে দেওয়া হচ্ছে। তো এই ডাইনিরা ম্যাকবেথকে দেখেই তিনটে কথা বলে। প্রথমটা হলো থেন অফ গ্ল্যামেস, যেটা উনি আগে থেকেই ছিলেন। হ্যাঁ। তারপর বলে থেন অফ কডর, এটা উনি ছিলেন না তখন। আর সবশেষে বলে স্কটল্যান্ডের ভবিষ্যৎ রাজা। ভাবো একবার, ম্যাকবেথের মনের অবস্থাটা তখন কি? আর ব্যাংকোকেও তো কিছু বলেছিল ওরা। হ্যাঁ, ব্যাংককে বলেছিল যে সে নিজে রাজা হবে না, কিন্তু তার ছেলে পুলেরা মানে বংশধররা রাজা হবে। আর সে ম্যাকবেথের চেয়ে ছোট হয়েও বড় হবে, কম ভাগ্যবান হয়েও বেশি সুখী হবে। বেশ হেয়ালাপূর্ণ কথা। এই কথাগুলো বলেই ওরা হাওয়ায় মিলিয়ে গেল। আর ঠিক তখনই রাজার দূত এসে খবর দিল যে রাজা ম্যাকবেথকে থেইন অফ কর্ডর উপাধি দিয়েছেন। তার মানে ডাইনিদের দ্বিতীয় কথাটা ফলে গেল। একদম। আর সাথে সাথেই ম্যাকবেথের মনে রাজার হওয়ার লোভটা মানে গেথে বসল। কিন্তু ব্যাংকো একটা খুব দরকারি কথা মনে করিয়ে দিয়েছিল না? অবশ্যই। ব্যাংকো কিন্তু সাবধান করে দিয়েছিল। বলেছিল যে অশুভ শক্তিরা অনেক সময় ছোটখাটো সত্যি বলে আমাদের ভুল পথে নিয়ে যায়, বড় সর্বনাশের দিকে ঠেলে দেয়। কিন্তু ম্যাকবেথ কি সেই সাবধান বাণীতে কান দিয়েছিলেন? মনে হয় না। তিনি বরং খুব তাড়াতাড়ি একটা চিঠি লিখে ফেললেন তার স্ত্রীকে, মানে লেডি ম্যাকবেথকে। সবটা জানালেন তাকে। আর লেডি ম্যাকবেথ, তিনি তো স্বামীর থেকেও আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন মনে হয়। সাংঘাতিক। চিঠিটা পেয়েই তিনি বুঝে গেলেন যে ম্যাকবেথ নিজে থেকে হয়তো রাজা হওয়ার জন্য যা করার দরকার সেটা করতে ইতস্তত করবেন, কারণ ম্যাকবেথের মধ্যে মানবিক মায়া মমতা ছিল। আর ঠিক এই সময়ই রাজা ড্যানকান অতিথি হয়ে এলেন ম্যাকবেথের দুর্গে। হ্যাঁ, পরিস্থিতিটা যেন লেডি ম্যাকবেথের জন্যেই তৈরি হল। তিনি ম্যাকবেথকে রীতিমতো প্ররোচিত করতে শুরু করলেন রাজাকে হত্যা করার জন্য। শুধু প্ররোচনা না, স্বামীর পৌরুষ নিয়েও প্রশ্ন তুললেন, তাই না? হ্যাঁ, বললেন যে তিনি যদি এটা না করতে পারেন তাহলে তিনি পুরুষ নামের যোগ্যই নন। বোঝালেন যে কাজটা কত সহজ, ঘুমন্ত পরিচারকদের ওপর দোষ চাপিয়ে দিলেই হবে। ম্যাকবেথ প্রথমে খুব দ্বিধায় ছিলেন, কারণ ডানকান শুধু রাজাই নন, তার আত্মীয়, অতিথি। ঠিক, নিজের বাড়িতে নিমন্ত্রণ করে এনে হত্যা করাটা তার কাছে খুব অন্যায় মনে হচ্ছিল। কিন্তু একদিকে স্ত্রীর চাপ, অন্যদিকে নিজের ভেতরের ওই রাজসিংহাসনের লোভ। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। আচ্ছা, হত্যার ঠিক আগের মুহূর্তে তার মানসিক অবস্থা কেমন ছিল? খুবই অস্থির। শোনা যায় তিনি নাকি শূন্যে একটা রক্তমাখা ছোড়া দেখতে পেয়েছিলেন। এটা হয়তো তার মনের ভেতরে দ্বন্দ্ব আর অপরাধবোধের একটা প্রতিফলন ছিল, মানে হ্যালুসিনেশন আর কি। এই ভয়ানক মানসিক অবস্থার মধ্যেই তিনি মাঝরাতে রাজাকে খুন করলেন। আর খুনের পর তার অপরাধবোধ চরমে উঠল। তিনি শুনতে পেলেন কে যেন বলছে, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। তার মনে হল তিনি আর কখনো শান্তি পাবেন না, ঘুমোতে পারবেন না। কিন্তু লেডি ম্যাকবেথ তখনও আশ্চর্য রকম শান্ত। হ্যাঁ, তিনি বরং ঠান্ডা মাথায় রক্তমাখা ছোড়াগুলো নিয়ে পরিচারকদের পাশে রেখে এলেন, যাতে মনে হয় ওরাই খুনটা করেছে। সকালে যখন খুনের খবরটা ছড়ালো, তখন কি হলো? রাজার দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড বেইন ভয়ে পালিয়ে গেল, একজন ইংল্যান্ডে আরেকজন আয়ারল্যান্ডে। এতে তো সন্দেহটা ম্যাকবেথের বদলে ওদের উপরেই পড়ল খানিকটা। ঠিক তাই। আর এই সুযোগে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হয়ে গেলেন। ডাইনিদের শেষ ভবিষ্যৎবাণীটাও ফলে গেল। কিন্তু রাজা হয়েও শান্তি নেই, কারণ ডাইনিদের আরেকটা কথা ছিল, ব্যাংকোর বংশধররা রাজা হবে। এই কথাটা ম্যাকবেথকে স্বস্তি দিচ্ছিল না। তার মনে হল ব্যাংকো আর তার ছেলে ফ্রিয়ান্স বেঁচে থাকে, তার সিংহাসন নিরাপদ নয়। তাই তিনি ওদেরকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেন। হ্যাঁ, লোক ভাড়া করে ব্যাংকোকে খুন করালেন।
কিন্তু তার ছেলে ফ্লিয়ান্স অল্পের জন্য পালিয়ে বাঁচল। এটা তো ম্যাকবেথের ভয় আরও বাড়িয়ে দিল। অবশ্যই এর প্রভাব পড়ল খুব তাড়াতাড়ি। একটা ভোজের আয়োজন করেছিলেন ম্যাকবেথ। সেখানে সবার সামনে তিনি ব্যাংকোর ভূত দেখতে শুরু করলেন। মানে জনসমক্ষে অস্বাভাবিক আচরণ করতে লাগলেন। একদম। লেডি ম্যাকবেথ কোনো মতে পরিস্থিতি সামাল দিলেন বটে, কিন্তু অতিথিরা বুঝে গেল কিছু একটা গড়বড় আছে। ম্যাকবেথের মানসিক অবস্থা যে ঠিক নেই সেটা স্পষ্ট হয়ে গেল। এরপর তিনি আবার ডাইনিদের কাছে গেলেন, তাই তো? হ্যাঁ, ভবিষ্যৎ জানতে। মরিয়া হয়ে আবার গেলেন। হ্যাঁ, ডাইনিরা এবার আরও ৩টে ভবিষ্যৎবাণী করল। কি ছিল সেগুলো? প্রথমটা হল ফাইফে থ্যান ম্যাকডাফের থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয়টা, কোনো নারী যাকে স্বাভাবিকভাবে জন্ম দিয়েছে সে ম্যাকবেথকে হারাতে পারবে না। আচ্ছা, এটা শুনে তো ম্যাকবেথ নিশ্চিন্ত হলেন নিশ্চয়ই। অনেকটাই। আর তৃতীয়টা ছিল যে যতক্ষণ না বার্নামের জঙ্গল ডানসেনেন পাহাড়ের দিকে এগিয়ে আসছে ততক্ষণ তিনি অপরাজেয়। এই কথাগুলো শুনে ম্যাকবেথ নিজেকে প্রায় অজেয় ভাবতে শুরু করলেন। কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলোর মধ্যেও তো একটা ফাঁক ছিল, তাই না? ঠিক, কথাগুলো ছিল দ্ব্যর্থক, যা ম্যাকবেথ তখন বুঝতে পারেনি। এদিকে তিনি খবর পেলেন যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে রাজার ছেলে ম্যালকামের সাথে যোগ দিতে। আর এটা শুনে ম্যাকবেথ রেগে গিয়ে ভয়ানক একটা কাজ করে বসলেন। তিনি ম্যাকডাফের স্ত্রী আর সন্তানদের নির্মমভাবে হত্যা করালেন। এই নৃশংসতার পর অভিজাতরা কি আর তার পাশে থাকল? একেবারেই না। সবাই তার থেকে দূরে সরে যেতে শুরু করল। অন্যদিকে লেডি ম্যাকবেথও আর পারলেন না। অপরাধবোধে ভুগতে ভুগতে তিনি অসুস্থ হয়ে পড়লেন, ঘুমের মধ্যে হাঁটা শুরু করলেন, যাকে বলে সমনাম্বুলিজম, আর শেষ পর্যন্ত মারা গেলেন। এবার তাহলে ম্যাকবেথের পতনের পালা। হ্যাঁ, ম্যালকম আর ম্যাকডাফ বিরাট ইংরেজ সৈন্যবাহিনী নিয়ে ডানসিনেন দুর্গের দিকে এগিয়ে এলেন। আসার পথে তারা সৈন্যদের বললেন বর্নাম জঙ্গল থেকে ডাল কেটে নিজেদের সামনে আড়াল হিসেবে ধরতে, যাতে বোঝা না যায় কত সৈন্য আসছে। ঠিক। আর দূর থেকে দেখে মনে হলো যেন পুরো জঙ্গলটাই পাহাড়ের দিকে এগিয়ে আসছে। ডাইনিদের তৃতীয় ভবিষ্যৎবাণীটাও অন্যভাবে ফলে গেল। চূড়ান্ত যুদ্ধ শুরু হল। ম্যাকবেথ তখনও ভাবছেন তাকে কেউ হারাতে পারবে না। হ্যাঁ, ওই দ্বিতীয় ভবিষ্যৎবাণীটার ওপর ভরসা করে তিনি খুব সাহসের সাথেই লড়ছিলেন। শেষে যখন ম্যাকডাফের মুখোমুখি হলেন তখন দম্ভ করে বললেন যে নারীর গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো কেউ তাকে মারতে পারবে না। তখনই ম্যাকডাফ আসল কথাটা বললেন। হ্যাঁ, ম্যাকডাফ জানালেন যে তিনি স্বাভাবিকভাবে জন্মাননি। তাকে তার মায়ের গর্ভ থেকে অস্ত্রোপচার করে মানে সিজেরিয়ান পদ্ধতিতে বের করা হয়েছিল। তার মানে ডাইনিদের দ্বিতীয় ভবিষ্যৎবাণীটাও ম্যাকবেথের বিপক্ষে চলে গেল। একদম। ম্যাকবেথ বুঝতে পারলেন যে ডাইনিরা তাকে কথার মারপ্যাচে বোকা বানিয়েছে। তিনি প্রথমে লড়তে চাননি, কিন্তু ম্যাকডাফ যখন তাকে কাপুরুষ বলে ব্যঙ্গ করলেন তখন তিনি আবার লড়লেন এবং পরাজিত হলেন। হ্যাঁ, ম্যাকডাফের হাতে নিহত হলেন। ম্যাকডাফ তার কাটা মাথা নিয়ে এলেন এবং ম্যালকামকে স্কটল্যান্ডের নতুন রাজা হিসেবে ঘোষণা করা হল। এভাবেই শেষ হল ম্যাকবেথের গল্প। একজন বীর সম্মানিত সেনাপতির উচ্চাকাঙ্ক্ষা, লোভ আর কিছু রহস্যময় ভবিষ্যৎবাণীর জালে জড়িয়ে করুণ পরিণতি। ঠিক। গল্পটা আমাদের এইটাই দেখায় যে অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা আর ভুল পথে চালিত হলে একজন মানুষের পতন কতটা ভয়াবহ হতে পারে। আর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ম্যাকবেথের এই পরিণতি কি অনিবার্য ছিল? মানে ভাগ্যই কি সব নকি করে দিয়েছিল? নাকি ডাইনিদের কথাগুলো শুধু একটু উস্কানি দিয়েছিল আর বাকিটা তার আর লেডি ম্যাকবেথের নিজেদের সিদ্ধান্তের ফল? এই ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা, এই দ্বন্দ্বটা নিয়ে ভাবলে কিন্তু অনেক কিছু ভাবা যায়। অবশ্যই এটা ছাত্রদের জন্য একটা দারুণ আলোচনার বিষয় হতে পারে।